কাজে গেছে, সেই সকালবেলা বেরিয়ে যায়, কখন যে আসে কে জানে। রাতে কোনোদিন ফেরে না, কি কাজ করে কে জানে। যেদিন আমি থাকবো না কো, বুঝবে সেদিন বুঝবে, অস্তরাগের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে। একটা সহজ সরল লোককে একদিন ঠকিয়েছিলাম, তাই আজ আমাকে এভাবে ঠকতে হলো। সব পেয়েও আজ আমি সর্বহারা। তাই তুমি জীবন যন্ত্রণা আমার পাপের প্রায়শ্চিত্ত। ভগবান, এই জীবন যন্ত্রণা থেকে তুমি আমায় মুক্তি দাও, আমায় মুক্তি দাও। কদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে। আরে ওই শরীর থাকলে খারাপ যায়, কিন্তু আমার সুদের টাকাটা দিয়ে দেবো রাধেশ্যাম বাবু, আপনার সব টাকা আমি সমেত দিয়ে দেবে। আরে এ তো আমি 1 বছর ধরেই শুনে আসছি, সুদ যে আসল ছাড়িয়ে গেছে, সেটা কি হুঁশ আছে নাকি দেবে না বলেই ঠিক করেছো? কি বলছেন রাধেশ্যাম বাবু? তোমাকে আমি বলেছি ওর ছেলে, ওর থেকে তুমি যদি একটা ফাটা পুষতে তো অনেক লাভ হতো। আপনি হয়তো জানেন না রাধেশ্যাম বাবু, আমার তমাল একটা কাজ পেয়েছে। এই করোনার বাড়িতে কাজ, সে কাজের মন হাতে নিয়ে বলে জানা তো। দেখো সারাদিন কোথায় ঘুরে গেলে বেড়াচ্ছে, তমাল আমার কাছে এসে বলছে আমি কাজ করছি। তমাল আমার ছেলে অমনি নয় রাধেশ্যাম বাবু, হ্যাঁ আমি ওকে চিনি, ও আমার সন্তান। তাহলে তো ভালো, তাহলে আমার সুদের টাকাটা দাও, আজই আমার সুদের টাকাটা দিতে হবে। আজই আপনার এতগুলো টাকা আমি কোত্থেকে দেব? কোথা থেকে দেবে সেটা আমি কি জানি। দেখো বাবু, তুমি যদি একটু চেষ্টা করো, আমার পুরো টাকাটা এখনই দিতে পারো। তোমার মতো মেয়ে আমি বেশিক্ষণ থাকতে চাই না, আর ইনকাম করার তোমাদের তোর অভাব নেই। বলছেন কি রাধেশ্যাম বাবু? তা সত্যি তাই বলছি। কি জানেন আপনি? জয় তারা জয়। কে মেয়ে তার স্বামীর নাম জানে, কে তার ছেলের বাবা তাও সে জানে না। সে যে কত সতী সাবিত্রী সে আমার অনেক জানা আছে। রাধেশ্যাম বাবু, দোহাই আপনার, আপনি এখান থেকে যান, এখান থেকে চলে যান। টাকা পেলেই চলে যাব। তোমার মতো নোংরা মেয়ে ছেলের ঘরে আমি আনবো। দ্বিতীয়বার ওই কথাটা উচ্চারণ করলে আপনার চিপটা আমি টেনে ছিঁড়ে নেব। যান, বেরিয়ে যান বাড়ি থেকে। আমি তো বলেছি হ্যালো গরিব মাপকে, তুমি কি আমার পর টাকা পেলেই চলে যাবে? 1050 হবে। এই নিন আপনার টাকা। আমি তাহলে এখন আসি। আর কোনোদিনের বাড়িতে আসবেন না। আসবো না মানে আসতেই হবে। এই বস্তির মানুষের কোনো অভাব, আসতে তো আমাকে হবে। তারা আমার কাছে হাত পাতবে, আমি তাদের টাকা দেবো। তবে শুধু হাতের নয়, তবে কারোর ঘটি রেখে, কারোর বাটি রেখে, কারোর থালা রেখে, কারোর ইয়ে রেখে পয়সা দেবো। আমার এই লালসার আগুন থেকে বস্তির মানুষের কোনো রেহাই নেই। আসতে তো আমাকে হবেই।
আমি ইনকাম করেছি। কি এমন কাজ করিস তুই যে এতদিনে এতগুলো টাকা রোজগার করেছিস? এছাড়া দুদিন আগে তুই দোকানের ধার মিটিয়েছিস। বল, এত টাকা তোকে কে দিয়েছে? কোত্থেকে পেয়েছিস তুই এত টাকা? আরে বললাম তো আমি ইনকাম করেছি। মিথ্যে কথা। এই সামান্য কটা দিনে এতগুলো টাকা কেউ রোজগার করতে পারে না। সৎ পথে তো নয়। দেখো না, ওসব সৎ অসৎ আমি বুঝি না। আমি আমি সমাজে বড় হতে চাই, যে কোনো ভাবে আমার টাকা রোজগার করা দরকার। এই টাকা ছাড়া সমাজে প্রতিষ্ঠা পাওয়া যায় না। এখনো সময় আছে তোমার, আমার কথা শোন। অসম্ভব, তোমার কোনো কথা আমি শুনবো না। কারণ কারণ তুমি আমার ভবিষ্যৎ গড়ে দিতে পারবে না। তার মানে তুমি মা ছেলেকে খাইয়া পরিয়ে করে আমার মানুষ করতে পারে, কিন্তু তার ভবিষ্যৎ গড়ে দিতে পারে না। তার ভবিষ্যৎ গড়ে দেয় কে জানো? কে? তার বাবা। কিন্তু কে যে আমার বাবা আমি আজও পর্যন্ত জানতে পারলাম না। তোমার কি বলছিস? আমি বড় হয়েছি মা, আমি সব কিছু বুঝতে পারছি। এই তো একটু আগে একটা বাইরের লোক এসে তোমাকে যা তা বলে অপমান করে গেল। তুমি পারো না, তুমি পারো না। শোনো না, আমার মনে জন্ম ঠিক নেই। আমাকে মারলে। হ্যাঁ, মারলাম। তোর এতখানি সাহস, তুই আমার মুখের উপরে কথা বলিস? জানিস জানিস তোকে শাসন করার অধিকার আমার আছে। কিন্তু মা, তোমার শাসন যে আমার মনের আগুনকে আরো দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দিচ্ছে। নাকি তুমি একটিবারের জন্য ভেবে দেখেছো? তোমার ছোটবেলার কথা আজও আমি ভুলতে পারিনি। স্কুলে ভর্তি হতে পারিনি বন্ধু বান্ধবের নাম জানি না বলে। বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো করে মিশতে পারিনি যদি তার আমার বাবার নাম জানতে চায় সেই ভয়ে। আজও বড় হয়ে সকলের কাছে উপকৃত হতে হচ্ছে। আমি পিতৃ পরিচয় হীন হয়ে তুই আমার কথা শোন বাবা। ওরে, ভুল করেছি আমি, আর সেই ভুলের মাসুল দিতে হচ্ছে তোকে। তা বলে তোর যে পিতৃ পরিচয় নেই তা নয় বাবা। আমার পিতৃ পরিচয় আছে। তবে এতদিন তুমি বলনি কেন? অজানা ভয়, লজ্জা, একটা অজানা আতঙ্ক আমাকে সবসময় গ্রাস করে চলেছে। কিসের ভয় মা? তোমার কিসের ভয়? আজ তুমি বলো মা, কে আমার বাবা, কি তার পরিচয়? বাবা, না না, আমি তোমার কোনো কথা শুনবো না বাবা। তুমি বলো কি আমার বাবা, কি নাম তার? নাট্যকার অনিন্দ্য ঘোষ। তুমি আমি তোমার বাবা। উনি? কি হলো মনিকা, চুপ করে আছো কেন? বলো। হ্যাঁ, উনি তোর বাবা। তোমার যা, তুই ওর কাছে যা। না মা, ওনার কাছে যাওয়ার মতো মানসিকতা আমার নেই। তোমার আমি তোমার কাছে আমার বাবার নাম জানতে চেয়েছি, তাই বলে তার পায়ে মাথা লুটিয়ে দেওয়ার মতো ভক্তি শ্রদ্ধা আমার নেই। তোমার তোমার তো ঠিক কথাই বলেছে মনিকা। যে ছেলেটা বাবার স্নেহ ভালোবাসা পেল না, তার বাবার প্রতি ভক্তি বা শ্রদ্ধা তো থাকতে পারে না। শুধু তাই নয়, আমার বাবাকে আমি ঘৃণা তুই কাকে কি বলছিস? উনি আজ পিতার দাবি নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছেন। কিন্তু মা, উনি কি পারবেন আমার জীবনটাকে সুন্দরভাবে করে দিতে? আমার বঞ্চিত জীবনের সমস্ত সুখ দুঃখ হাসি কান্নাকে ফিরিয়ে দিতে? তোমার শুনুন, জীবনে অনেক কষ্ট করে বড় হয়েছি, তাই দয়া করে আপনি আর আমাকে সাহায্য করতে আসবেন না। আর 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 আমি যেমন আছি তেমন থাকবো, যেভাবে চলছি সেইভাবে চলবো। যদি কোনোদিন পিতার দাবি নিয়ে অধিকার মারাতে আসেন, সেদিন কিন্তু আমি আপনাকে সকলের উপেক্ষার অবজ্ঞার আঘাতে আমার এই সুন্দর মনটা নষ্ট হয়ে গেছে মা। এই ছোটবেলা থেকে ইচ্ছাকে ঘৃণা করতে শিখেছি। তাকে কোনোদিন শ্রদ্ধার আসনে বসে আমি পুজো করতে পারবো না মা। আমি পুজো করতে আমার নাটকের একটা চরিত্র আমাকে চোখ রাঙিয়ে শাসন করে গেল। তুমি হাসছো?
আজ তমাল তোমাকে এইসব কথা বলে গেল? ওর কথাগুলো তো বর্ণে বর্ণে সত্যি মনিকা। যে ছেলেটা ছোটবেলা থেকে বাবার স্নেহ কি জানলো না, বাবার ভালোবাসা কি তা সে বুঝলো না, বাবার প্রতি ক্ষোভ থাকাই তো তার স্বাভাবিক। তুমি শুধু শুধু কেন মিথ্যে পরিচয় দিতে গেলে? যেদিন তমাল সবকিছু জানতে পারবে সেদিন সব থেকে বড় ক্ষতি হবে তোমার। তাই তো আড়াল থেকে আমি সব শুনে নিজেকে মিথ্যা পরিচয় দিতে বাধ্য করলাম। আমার ক্ষতির কথা তুমি আজও চিন্তা করো? করি মনিকা, করি। কারণ ভুল তো তুমি শুধু একা করনি, আমিও করেছি। আমিও ভুল করেছি, তুমিও ভুল করেছো। হ্যাঁ, আমিও ভুল করেছি। তোমার সামান্য ভুলের জন্য আমি সেদিন তোমায় ত্যাগ করেছিলাম। যদি আমার ক্ষমা দিয়ে আমি তোমাকে ফিরিয়ে আনতে পারতাম, আমার অধিকার দিয়ে যদি তোমাকে আমি আটকে রাখতে পারতাম, তাহলে এতগুলো জীবন এইভাবে নষ্ট হয়ে যেত না। তুমি কি পেলাম মনিকা, কি পেলাম? না পেলাম সুখের সংসার, না পেলাম এতটুকু শান্তি। সারা জীবন শুধু বিচ্ছেদের বিস্তীর্ণ প্রান্তরে দাঁড়িয়ে তার জন্য জ্বালা অনুভব করে। তার জন্য তো আমি দায়ী। আমি অনেক পাওয়ার আশায় নিজের জীবন নিয়ে খেলতে গিয়ে হেরে গেছি, আর খেলা শেষে ভাঙা পুতুলের মতো হেরে গিয়ে আশ্রয় নিয়েছি এই অন্ধকার আস্থা করে। মনিকা, মনিকা, তুমি কাঁদছো? অন্যায় যে আমার একমাত্র সম্বল। না মনিকা, কেঁদো না। না, তুমি আমার কাছে এসো না, আমার স্পর্শ করো না। আমার স্পর্শ করলে তুমি অপবিত্র হয়ে যাবে, আমার কাছে এলে তোমার জীবন বিষাক্ত হয়ে যাবে। আমি যে পাপী, আমি যে অপবিত্রা, আমি যে অপবিত্রা। বাহ, চমৎকার! আমার নাটকের এক বধূ স্বামীর কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চায়, অনুতাপের আগুনে নিজেকে তিলে তিলে শেষ করে দেবে, তবু স্বামীর সাহায্য নেবে না। কেন? কিসের জন্য? আমার নাটকে তৃতীয় দৃশ্যের শেষ সংলাপ। না, আমার মতো অবস্থা তোমাদের কারো জানি না হয়। তোমরা কেউ অনেক পাওয়ার আশায় নিজের সুখের সংসার ভেঙে দিন না। অবিশ্বাসী হয়েও না নিজের স্বামীর কাছে। কারণ আমি জীবন দিয়ে বুঝতে পেরেছি, মেয়েদের কাছে স্বামী এক মহা সম্পদ, স্বামী এক অবলম্বন, আর এই স্বামী এক বিরাট আশ্রয়। ওরা হাতের বালা থাকে যদি সিটি গোল্ডের চেন দিয়ে যাবে, সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদাম দিদি কাঁচা বাদাম, আমার কাছে নাই তো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। সুজিতা দি কাঁচা বাদাম খাবেন? কে কে খাবেন কাঁচা বাদাম? ছয়টা দিব। এই কাজ আমি এসে দেশে গিয়া চাষবাস করুন, বাদাম পাইছে খাবো, তবে কাজ আমি করুন না। আমার জুতো সেলাই থেকে চল্টি পাট সব কাম আমার করতে হইব। এই কাজ আমি ছয়টা দিব। আরে পদ্মা না, এই পদ্মা, পদ্মা, এই পদ্মা, এদিকে এই পদ্মা। কদিন ধরে দেখছি পর্দাকে হাঁকডাক চলছে। সত্যি কথা বলতে কি দিদিমণি, পদ্মারে আমার খুব ভালো লাগে, আর পদ্মারে আমি ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, তবে পর্দা ঝিয়ের মাইয়া পদ্মারে মোর ভালো লাগাছে, তাই আমি হাত নেড়ে ডাক্তার কাছে। ঝিয়ের মধ্যে পদ্মারে মোর ভালো লাগাছে, তাই আমি হাত নেড়ে ডাক্তার কাছে। তবে শোনো, যতদিন কাছে ডাকো পর্দা কবু আসবে না, মিলে করে কথা তোমায় কোনোদিন ভালোবাসবে না। কেন কেন? বয়স তোমার অনেক হয়েছে দেখো পিতা, তাই কি বলে এই বয়স আমার অনেক হয়েছে, তাতে কি হয়েছে? সোনার আংটি বাঁকা হলে
রাবুদা, তুমি এত সুন্দর গান করছো আমি জানতাম না। এই দাদা বাবু, আচ্ছা দাদা বাবু, আপনি কোন তো কি আমার কি এমন বয়স হয়েছে যে আমি বিয়া করতে পারবো না? কে বললো রাবুদা তোমার বয়স হয়েছে? এই তো দিদিমণি কইতাছিলেন। তাছাড়া পুরুষ মানুষদের একটু বয়স করেই বিয়ে করতে হয়। শোনো দিদিমণি শোনো, দাদা বাবুর কথাটা একবার শোনো। শোনো, তুমি পদ্মা যে বিধবা, বিধবা? আরে বিধবাতে কি হয়েছে? বিদেশে ডিরোজিও আর আমাদের স্বদেশে বিদ্যাসাগর, এনারা তো বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। আর আমাদের গ্রামের কানু মাস্টার আমার তা কইছে, বুঝলেন দাদা বাবু? তুমি ঠিকই বলেছো রাবুদা। জ্ঞানী গুণী মহাজন যে পথে করেন গমন, সেই পথ চিরস্মরণীয়। তাহলে তাহলে তো আপনি কোন আমার কি এমন বয়স হয়েছে? পদ্মার তো একটা ছেলে আছে। ছেলে আছে? তাহলে তো পদ্মার লিঙ্গা বিয়া করো। রাবুদা, হ্যাঁ দাদা বাবু, তুমি দিদিমণিরে বিয়া কইরা বউ ছাড়া আর কিছুই পাইবা না, আর আমি পদ্মার বিয়া কইরা বউ কোলা দুই পাইবে। তুমি বেশ রামুদাকে সাপোর্ট করছিলে কেন এত? আমি ওর support যদি কোনো করছি না। ক্ষতি হয়? কি ক্ষতি হবে? ওমা, পদ্মা কত বাজে মেয়ে তা তুমি জানো? তনিমা, আজও তুমি সেই আগের মতোটাই আছো। রামুদা তোমার সঙ্গে একটু মজা করছিল, সেটা তুমি বুঝতে পারলে না। না, আমি বুঝবো না, তুমি বুঝবে। আমি তো ওকে অনেক দিন ধরে চিনি। ছাড়ো, তুমি এখানে হঠাৎ? আজ স্যার, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে আসিনি। স্যার আমাকে কি একটা দরকার এখানে আসতে বললেন। বাপি, এখন কটা বাজে? এখন যে আসতে বললো তোমায় কেন? স্যার যে আমাকে এখানে আসতে বললেন, কি যেন বিশেষ দরকার আছে। কি কথা গো? এখন তোমায় বলবে? তোমার সব কিছু জানতে পারবে। কি ব্যাপার বলতো বিমল, তুমি যে বললে আমার সাথে কি কথা আছে তা তো বললে না? বলবো বলেই তো বাড়িতে দেখে এনেছি। সত্যি, আমি কোনো কাজ করলে তোমার সঙ্গে আলোচনা না করে করি না। তাই আমার মেয়ের বিয়ের ব্যাপারে। বাপি, সে তো ভালো কথা, কিন্তু পাত্র? ওই তো তোমার সামনে দাঁড়িয়ে আছে। ও তার মানে কিশলয়? হ্যাঁ, ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। তাই কিশোরাইকে সামনে রেখে তোমার সঙ্গে ওদের বিয়ের ব্যাপারটা আমি ফাইনাল করতে চাই। কিশলয়, বিমলের কথাগুলো শুনলে তো? এখন তোমার যদি কিছু বলার থাকে বলো। না মানে আমি এতে লজ্জা কি আছে? যদি কিছু বলার থাকে বলো। দেখুন, এখন আমি বিয়ে করতে পারবো না। কেন? সবেমাত্র অফিস থেকে লোন নিয়েছি। তাছাড়া আগে আমি বাড়ি করব, তারপর বিয়ে। আমি তো আজই বিয়ে করতে বলছি না, আমি শুধু তোমাদের বিয়ের ব্যাপারটা ফাইনাল করতে চাইছি, যাতে করে তোমাদের মধ্যে কোনো সংশয় না থাকে। নিশ্চয়ই এই সংশয়ের জন্যই আজ কত ছেলেমেয়েরা অনর্থ ঘটাচ্ছে। সত্যি, তুমি এই কাগজখানা কিষাণকে দাও। এতে লেখা আছে আমি ওদের বিয়েতে কি কি দিতে চাই। 10 ভরি সোনা, একটা ফ্ল্যাট, হীরের আংটি ও একটা 4 হুইলার কার। এছাড়া কিশলয় তুমি আরো কিছু পাবে। তনিমা ছাড়া কিন্তু বিমলের আপন বলতে কেউ নেই, তাই ওর যা কিছু আছে সবই তোমাদের। আমাকে মাফ করবেন, এত কিছু নিয়ে আমি বিয়ে করতে পারবো না। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। দেখুন, পণ প্রথা আজকালকার দিনের সমাজের একটা কুসংস্কার। আমি একজন শিক্ষিত বিবেকবান ছেলে হয়ে এই অভিশপ্ত প্রথাকে কি করে মেনে নেব বলতে পারেন? তাহলে তুমি? আমি তনিমাকে ভালোবাসি, তার বাবার অর্থকে নয়। যে পয়সা দিয়ে উনি তার মেয়েকে বিয়ে দেবেন, সেই পয়সার গ্রামের অনেক গরিব মেয়েদের উনি বিয়ে দিতে পারেন। তাই বলে আমার মেয়ের বিয়েতে আমি কিছু দিতে পারবো না। আমার সেই ইচ্ছা, আপনার সেই ইচ্ছা আপনার কাছে সীমাবদ্ধ রাখুন স্যার। যদি সেই অসৎ ইচ্ছা নিয়ে আমার কাছে কোনোদিন আসেন, তাহলে আমি আপনাকে স্যার আমাকে ক্ষমা করবেন স্যার। না কিশোর না, আমি কিচ্ছু মনে করি। উত্তেজনার বশে আমি আপনাকে অনেক কটু কথা বলে ফেলেছি। তোমার এই কথাগুলো শুনে আনন্দে গর্বে বুকটা আমার ভরে উঠেছে।
তোমার এই কথাগুলো যদি আজকের সমাজে শিক্ষিত ছেলেরা শোনে এবং এমনি ভাবে যদি তাদের গুরুজনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, তাহলে আমার দৃঢ় বিশ্বাস মন প্রথার মতো এই কুপ্রথা থেকে আমাদের সমাজ মুক্তি পাবেই পাবে। স্যার, যাও কিশোর, আমি এখন একটু ভিতরে যাও। যাওয়ার আগে একটা কথা শুনে যাও কিশোরয়। তনিমা ছাড়া বিমলের আর কেউ নেই, তাই মেয়েটার বিয়ে হয়ে গেলে ও একদম একা হয়ে যাবে। তা আমি জানি স্যার, সেই জন্য তো স্যারের নিঃসঙ্গ জীবনে রাখা কিন্তু আমি ভোগ করতে দেবো না। কিশোর, স্যার, আপনার শেখানো সেই মূল্যবোধের মূল মন্ত্র আমি এখনো ভুলিনি। কি? তাই তো আপনার শেখানো সেই মূল্যবোধের মূল মন্ত্র নিয়ে আপনার দেখানো পথেই আমি পথ চলতে চাই। কি সেই মন্ত্র? অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। বাহ, বিমল, তুমি নাট্যকার, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়াই তোমার একমাত্র কাজ। আর সে পথে তুমি যে কতখানি সফল তা আজকে আমি নিজের চোখেই দেখলাম। অথচ মজার কথা কি জানো, আমরা যখন অভিনেতার ভালো ভালো অভিনয় দেখে বাহবা দিই, অন্যায়কারীর পরিণতি দেখে আমরা হাততালি দিই, অথচ সেই আমরাই একই রকম ভাবে আমাদেরই সংসারে সেই রকম ভুল করতে একবারও কুণ্ঠা বোধ করি না, একবারও ভেবে দেখি না এর পরিণাম কত ভীষণ, কত ভয়ঙ্কর হতে পারে। আপনারা যে লাইন মেরে হসপিটালে গিয়েছিলেন, বলেছিলাম। কেন গিয়েছেন মশাই? সেখান থেকে মদ, আর দুয়ারটা কিলো করে গেল আমাদের। হ্যাঁ বলেছি, কেন বলেছেন? এসব অন্যায় অসৎ কাজ। দেখুন, এসব সৎ অসৎ আমরা বুঝি না, আমরা জানি শুধু টাকা আমাদের বাঁচতে হবে। এটা তো তোমাদের বাঁচার পথ নয়। তোমরা জানো তোমাদের এই কাজে বস্তির পরিবেশ কতখানি নোংরা হচ্ছে। তাছাড়া তোমাদের তো বয়স কম, তোমাদের কাজ করার মধ্যে যথেষ্ট শক্তি আছে। আর এক পাও এগুলো দুটোকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। স্যার, তোমাদের এত বড় সাহস, প্রকাশ্য দিনের বেলায় আমাদের অন্যায় হয়ে গেছে স্যার। ভদ্রলোকের বাড়িতে এসে খুনের হুমকি দেখাও। আমাদের মাফ করে দিন স্যার। না, নেই মা। আপনারা বলুন, এদের কি করবে? এই তোমরা এখান থেকে চলে যাও। তোমরা চলে যাও, চলে যাও। আর যদি কখনো এরকম কাজ করো, সে কি আপনারা এদের ছেড়ে দিচ্ছে? আরে পুলিশের হাতে তুলে দিন। কি হলো তোমরা শুনতে পাচ্ছ না? যাও চলে যাও। যাও, চলে যাও এখান থেকে। কাজটা কিন্তু আপনারা ভালো করলেন না। ওরা যদি আবার আসে, ওদের কথা পরে ভাববো, আগে বলো তুমি কেন এখানে এসেছো? না মানে বাইরে রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ চেঁচামেচি শুনে চলে এলাম। কথাটা কি সত্যি বলছো? তার মানে মানে সত্যি তুমি চেঁচামেচি শুনে আমার এখানে এসেছো, নাকি তোমার জাল ওষুধের কাগজপত্রগুলো চাইতে এসেছো? যদি যদি তাই হয়, আমি তো আপনাদেরকে বিপদ থেকে বাঁচিয়েছি, তাই আশা করব ও বিপদ তো তোমার সাজানো। কি বলছো বিমল? এতক্ষণ যে ছেলে দুটো আমাদের এসে ভয় দেখাচ্ছিল, তাদের পাঠিয়েছিল এই অরুণাংশ মজুমদার। তাতে ওর লাভ। লাভ আছে, লাভ আছে। ও ঠিক সময়ে ওদের হাত থেকে আমাদের বাঁচানোর বিনিময়ে ও জাল ওষুধের কাগজপত্রগুলো আমাদের কাছে। তো সেই জন্য বুঝি হ্যাঁ, সবই যখন জানতে পেরেছে, তাহলে আমি আর লুকোতে চাই না। শুনুন, ওই ভালো কথাই বলছি, প্রমাণপত্রগুলো আমার হাতে দিয়ে দিন। অরুণাংশ মজুমদার, তুমি নাট্যকার বিমলেন্দু বোসকে ভালো করেই চেনো, আর এটাও জানো সে কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করেনি আর করবে না ও কোনোদিন। কোনোদিন না করলে আজ আপনাকে করতেই হবে। No, never! তুমি ওষুধে ভেজাল দিয়ে দেশের মানুষের চরম সর্বনাশ করছো, তাদের জীবনে এনে দিচ্ছ অকাল মৃত্যুর হাতছানি। জীবনদায়ী পশুদের পরিবর্তে তাদের হাতে তুলে দিচ্ছ মুঠো মুঠো বিষ। আর ওসব কথা আপনার নাটকের পাতায় লিখবে, তাতে আপনার নাম হবে। শুধু শুধু আমার পেছনে লাগতে গেলে ফল কিন্তু ভালো হবে তা না। আমি তাহলে এটাও জেনে রাখুন,
সাপের লেজে পা দিলে সবল খাওয়ার জন্য তৈরি থাকতে হয়। তৈরি আমি আছি মিস্টার মজুমদার, তবে ছবল খাওয়ার জন্য নয়, সেই সাপটাকে একেবারে শেষ করে দেওয়ার জন্য। Alright, আমি তাহলে আসছি। তবে শুনুন, যাওয়ার আগে একটা কথা বলে যাই। যে প্রমাণপত্র চাইতে এসে আজকে আমাকে খালি হাতে যেতে হচ্ছে, একদিন সেই প্রমাণপত্র আপনি নিজে আমার বাড়িতে বয়ে দিয়ে আসবে। কথাটা যেন মনে থাকে। লোকটা এক নম্বরে শয়তান, ওর জন্যই আজকে তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমিও সেই নষ্ট জীবনের শ্মশানের উপরে দাঁড়িয়ে একটা একটা করে কাজ সাজাচ্ছি, সেই ভয়েও ছুটে এসেছিল আমার কাছে। কিশলয়, কোনো ভয়েই যে আমি পিছু পা হই না এটা তুমি ভালো করে জানো, আর ভয় পেয়ে যে পালিয়ে যায় জয়ের মালা কিন্তু তার জন্য নয়। কিশলয়, আমার নাটকের চতুর্থ দৃশ্যের শেষ সংলাপ তোমার মনে আছে? মনে আছে? অত্যাচারের বিরুদ্ধে সন্ধ্যে মালিক, সন্ধ্যে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার, জবাব কি দিবি তার? অন্তরের জ্বালা আরে আমার পেরেছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, এ কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আমার শপথ, আদি হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হরণই মহাশ্মশানী চিতা তোর তুলবই। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, তবু সেদিনেরও মতো লাগেনি তো কভু আর। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, তবু সেদিনেরও মতো লাগেনি তো কভু আর। সেদিন আমার প্রথম ফাগুন বেলা, সেদিন আমার প্রথম ফাগুন বেলা, মাধবীলতায় অনেক ফুলের মেলা, সেদিন আমার প্রথম ফাগুন বেলা, মাধবীলতায় অনেক ফুলের মেলা। যে ফাগুন আজও কেঁদে কেঁদে বারে বার, তবু সেদিনেরও মতো কভু আর। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, তবু সেদিনেরও মতো লাগেনি তো কভু আর। এরা এখন আমাকে বাপি ডাকলো আর আমি একা একা বাড়িতে বসে থাকবো, আর তুমি অফিসে মজার পাখার তলায় অফিস করবে, তা তো হবে না। কিন্তু আমার অফিস কি হবে তাহলে? যাবে না, আমাই করবে একদিন। সত্যি তনিমা, তোমার ছেলে মানুষ এখনো গেলই না। তুমি যে কি চাও আজকে আমার কাছে? আমি কি চাই? আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল গল্প না জাল এই প্রাণে বোনা,
কিছু গল্পে শোনা, কিছু সঙ্গে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা, এই অনুরাগের রাঙা তুলির ছোঁয়ায় দাও রাঙিয়ে নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাষাও আমার এই চলার স্রোতে, চির সাথী সাথী। তুমি ভাষাও আমার এই চলার স্রোতে, চির সাথী রকিব সাথী। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলি আমার নয়ন পাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে হারিয়ে যাব আমি তোমার আরে রাখি বলি। কিছু সময় রেখো। আমি হারিয়ে যাব। এই জন্য না তোমাকে আমার এত ভালো লাগে, আর সেই ভালো লাগা কবে যে ভালোবাসায় পরিণত হলো তা আমি নিজেই বুঝতে পারি না। এখন যতদিন না তোমাকে আমি নিজের করে না পাচ্ছি ততদিন আমার মনে কোনো শান্তি নেই। দিন রাত শুধু তোমার মুখটা আমার চোখে ভাসে। তুমিই দায়ী। বাপি তো বলছে আমাদের বিয়ে দেবে, কিন্তু তুমিই তো বিয়ে করতে চাইছো না। কেন যে বললাম তা তুমি বুঝলে না। আমি চাই না আমার বিয়ের পরে তোমাকে আমাদের ওই ভাঙা বাড়িতে নিয়ে রাখি, তাহলে তোমার অমর্যাদা হবে। আমার অমর্যাদা হবে? তার মানে? ওই বাড়িতে যে আমরা কি কষ্টে থাকি সে কষ্ট তুমি থাকতে পারবে না। তাই তো বাড়িটা না করা পর্যন্ত। কিন্তু তোমার বাড়ি হতে হতে যদি আমার বাড়ি বন্ধ হয়ে যায়? ও কথা ভেবে না। তুমি দেখো শুধু লোনটা পাওয়ার অপেক্ষা। লোনটা পেলেই আমি বাড়ি করতে কোনো অসুবিধাই হবে না। আমার অনেক দিনের স্বপ্ন, ঘর নয় একটা ছোট্ট সুন্দর বাড়ি, সুন্দর সংসার, আমার বহুদিনের আশা। তোমার আশা? বহুদিনই মনে ছিল আশা, ধরণীর এক কোণে রচিব আপন মনে, ধন নয় মান নয় এতটুকু বাসা করেছিল আশা। খুব হয়েছে, নাও দেখি এবার চলো তো। কোথায় যাবে? বাড়ি। অফিস যাবে না তুমি? কিন্তু তুমি আমার কথা তোমায় ভাবতে হবে না। চলো দেখি আমি একটু এগিয়ে দিই তোমায়। তনিমা, আরে বাবা কটা বাজলো দেখেছো? তোমার অফিসের টাইম তো হলো। চলো 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 দেখি। চলো। চলো। আমার যত দিন যাবে তত মদ খাওয়ার পরিমাণটা আরো বেড়ে যাবে। আমি সারা মদকে বেহুশ হয়ে থাকতে চাই। তোমার তুই আমি ভুলতে চাই না বিলাস, আমি ভুলতে চাই। আমার জীবনের এই নির্মম সত্যটাকে আমি ভুলে যেতে চাই। এইভাবে সত্যটাকে ভোলা যায় না তোমার। সত্য চিরকালই সত্য। না, আমার জীবনের সমস্ত মিথ্যা দিয়ে নির্মম সত্যটাকে আমি ভুলে যাবো। তোমার জানিস জানিস বিলাস, আমার মাঝে মাঝে কি মনে হয়, ভগবানকে যদি কাছে পেতাম তাহলে আমি তাকে সুরক্ষা করতাম। মানুষ করে যদি পৃথিবীতে পাঠায় তবে পাছার পরিচয়
সমাজে মাথা উঁচু করে বাঁচার অধিকার তুমি দিয়ে দাও। বলো, মানুষের কাজ, মানুষের কাজ, মানুষের রাস্তা করে চলতে। বাবা, তুই বাঁচিস? আমি থাকবো, তাই না? এখন আমি অনেক অনেক টাকা ইনকাম করছি, আমি আনন্দ করবো, ফুর্তি করবো। এই তো জীবন, যাক না যেদিক যেতে চায় প্রাণ, বেড়া চালাও ফোয়ারা, জিন্সেরি শ্যাম্পেন র্যাম্প। এই তো জীবন, যাক না যেদিক যেতে চায় প্রাণ, বেড়া চালাও ফোয়ারা, জিন্সের শ্যাম্পেন র্যাম্প। খাও খাও বুধ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল করুক মাথা ঝিমঝিম। বস আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ দিয়েছে। কাজটা কি? পার্কে একটা মেয়েকে ফলো করতে হবে। শেষ পর্যন্ত মেয়ে চুরি কি করবো বল? বসের যে আদেশ, কিন্তু মেয়েটাকে কার মেয়ে? মেয়েটার নাম তনিমা বোস, বাবার নাম নাট্যকার বিমলানন্দ বোস। কি বলি? নাট্যকার বিমলানন্দ বোস। বিমলানন্দ ঘোষ। টাকা। এই জন্য বলছি তো, দিনের বেলা কাজটা খুব রিস্কি। যদি করতে পারেন, না, কেউ জানতে পারবে না। যেমন করে হোক এ কাজ আমি করবো। কারণ প্রতিশোধ নেওয়ার এমন সুযোগ কেউ বলো কি আজ বেরোলে না বাবা? একবার হাত ছাড়া আপনি এই এমনি চলে এলাম। শরীরটা কদিন ভালো লাগছে। ডাক্তার বলেছে মার্কেটকে চলাফেরা করতে। আর স্বাস্থ্য একটু ভালো রাখতে গেলে একটু চলাফেরা করাই ভালো। কামাল এইভাবে দাঁড়িয়ে থাকা ঠিক হচ্ছে না, চল। হ্যাঁ চল। তাই যাও বাবা, তাই যাও, তাই যাও। শুনুন, এবার থেকে আমার পেছন থেকে ঘোরাঘুরি একটু বন্ধ করুন। আজকের পর থেকে যদি আমার পেছনে ঘুরতে থাকি তাহলে স্বর্গে যাওয়ার টিকিটটা কনফার্ম করে দেবো। কথাটা মনে থাকে যেন। যাই তা। ওই যে জুম্মার বাচ্চা বলে কিনা স্বর্গে যাওয়ার টিকিট কাটবে। আর তোরা যদি স্বর্গে যাস তাহলে আমার এই তোদের এই সেগুলো আমার দেখে দেখে যত সব চুলগুলি জয়টা। কিন্তু এক নম্বর লোক নন রাধেশ্যাম বাবু। এই দেখো ছেলে গেল তো মাইয়ের ছেলে? জয়তা, তোমারই ছেলে তো ওই দিকে গেল। আমার বলে কিনা উপরে যাওয়ার টিকিট কাটবে। কোথায় সে? ওই তো ওই মজুমদার বাবুর ছেলের সঙ্গে ওই দিকে গেল। মজুমদার বাবু? আই দেখো জয়তা, মজুমদার বাবুকে আপনি চেনেন না? না মানে কোন মজুমদার বাবুর কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। অরুণাংশ মজুমদার, তোমার ছেলে তো ওনার কাছে কাজ করে। সে কি? আমার কত পয়সা পাচ্ছে বলো? দুহার ভরে তোমার পয়সা দিচ্ছে। কাজটা হয়তো ভালো, আর তাতে কি হয়? দুহাতে পয়সা তো দিচ্ছে। রাধেশ্যাম বাবু চুপ করুন একটু। আমি কেন? সবাই তো জানে। আর সবাই তো দেখছে তোমার ছেলে রাস্তায় পথ হাঁটছে। আর হাঁটি হাঁটি বারবার করছে। রাধেশ্যাম বাবু দোহাই আপনার, দয়া করে আপনি একটু চুপ করুন। কথাগুলো ভালো লাগছে না বুঝি? আর কি করে বা ভালো লাগবে? হাজারো তো মা তো। বেশ, আমি তাহলে আসি। তবে কথা কি জানো? তোমার ছেলে যে পথে গিয়েছে ও পথ কিন্তু ভালো নয়। ওই পথ থেকে ফিরে আসার মতো আর সুযোগ পাবে না। আসলে আমাদের মা
মনিকা, তোমার মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছে। তাই না? কোথায় ঠিক করলে? সেটাকে তুমি চেনো, আমাদের বাড়িতে আসে যে কিশোরা নামে ছেলেটি, ওর সঙ্গে বিয়ে ঠিক করে ফেলেছে। বাহ, খুব ভালো। আমি তো মা হয়ে তো কিছুই বুঝতে পারলাম না। তাই দূর থেকে ওকে আশীর্বাদ করবো। দূরে কেন, তুমি কাছে থেকে আশীর্বাদ করতে পারো। মানে? মনিমা এক্ষুনি এখানে আসো। না, না, আমি উঠতে যাই। দাঁড়াও মনিকা, তুমি না থাকিও। ও হয়তো মা। আমার জীবনে আমি কোনোদিনই তোমার সঙ্গে রাখতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না? যে মা তার সন্তানকে ফেলে পালিয়ে যায়, সেই সন্তান কোনোদিনই তার মাকে ক্ষমা করতে পারে না। তবুও তোমাকে বাস্তবের মুখোমুখি দাঁড়াতে হবে। এইভাবে লজ্জার হাত থেকে বাঁচতে গিয়ে তুমি তোমার মাতৃত্বকে অপমান করবে। তুমি মা, মাতৃত্বের সবটুকু উজাড় করে দিয়ে সন্তানের রুমুক্ষ হৃদয় কানায় কানায় ভরিয়ে দেবে, ভুলিয়ে দেবে তার অতীতের ব্যথা। বাপি, বাপি, মনিমা আসছে, নিজের মনকে শক্ত করে সোজা হয়ে দাও। কি হলো বাপি? তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? চলো। যাচ্ছি মা, আয় আয় আয়, শোন এদিকে আয়, এদিকে আয়। আচ্ছা, তোর মায়ের কথা মনে পড়ে না? পরে, কিন্তু তুমি হঠাৎ মায়ের কথা বলছো। আচ্ছা, তোর মাকে দেখতে ইচ্ছে করে না? একদিন করতো, আজ আর করে না। কিন্তু আজ যদি তোর মা তোর সামনে এসে দাঁড়ায়, আমি তাকে কয়েকটা প্রশ্ন করব, কিন্তু মা বলে মেনে নিতে পারবো না। মানতে হবে রে মা, মানতে হবে। মানিয়ে নেওয়াই যে মানুষের কাজ। আমি জানি তোর মনে অনেক অভিমানের পাহাড় জমা হয়ে আছে। কি ব্যাপার বলো তো বাপি? তুমি হঠাৎ মায়ের কথা বলছো আজ? যে মায়ের জন্য তুই একদিন কত কেঁদেছিস, কত রাত ঘুমাতে পারিসনি, আজ সেই মা তোর জন্য, তোর দেখার জন্য আকুল আগ্রহে অপেক্ষা করছে। কোথায়? কোথায়? কই আমার মা? ওই তো এক পাশে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। আপনি মানে তুই মায়ের সঙ্গে কথা বল, আমি ততক্ষণ ব্যাংক থেকে ঘুরে আসি। আচ্ছা, আপনাদের বলছি, হ্যাঁ হ্যাঁ আপনাদের, আপনারা বলতে পারেন ঝড়ে আমাদের ঘর ভেঙে যায়, আবার আমরা নতুন করে ঘর বানাই। কিন্তু ঝড়ে যখন মনের ঘর ভেঙে যায়, তখন কি নতুন করে বাসা বাঁধা সম্ভব? দেখুন, আহত মা সন্তানকে কাছে পাওয়ার আশায় আকুল আগ্রহে অপেক্ষা করছে, অথচ সন্তানের চোখে সংশয়, মনে অভিমানের পাহাড়। এই সন্তান কি পারবে তার মাকে মেনে নিতে? মাও কি পারবে তার মাতৃত্বের সবটুকু উজাড় করে দিয়ে সন্তানকে কাছে পেতে? না, এর উত্তর আমি দেব না। বরং আপনারা চিন্তা করুন, আমি ব্যাংক থেকে ঘুরে আসি। না, আমাকে কাছে রাখার অধিকার তুমি হারিয়েছো। আমি যে তোর মা। তুমি আমার মা নও। মা হলে তুমি আমায় ফেলে চলে যেতে পারতে না। সেদিন আমি ভুল করেছিলাম, মহাভুল। ভুল করেছো তুমি, আর সেই ভুলের মাসুল দিতে হচ্ছে আমায়। তুমি জানো কত দিন আমি ঘুমাইনি, কত রাত তোমার জন্য কেঁদেছি। আমি তুমি শুধু নিজের সুখের কথা ভেবেছো। তুমি একবারও ভাবোনি তোমার মা হারা এই সন্তানের কথা। তুই চুপ কর মা। না, একটু শান্ত হ। আজ আমি তোমায় দেখে আর শান্ত থাকতে পারছি না। আমার ভক্তিদের চাপা কান্না, দুঃখ, অভিমান সব ছিটকে বেরোচ্ছে। চিৎকার করে বলতে এসছে, তোমাদের মতো রাজকারণ করে বাবা মারা সব
ম্যাট হয়েও যায় না। হতভাগ্য সেই সন্তান আজ না হয় মা হারা, না হয় বাবা হারা, ঠিক যেমন করে আমি। আমি জানি আমার খুনের কোনো খবর নেই, কিন্তু একটিবার তুই আমার মা বলে ডাক মা। না মা বলে ডাক মা। না না না, বেশ, আমি কোনোদিন তোর সামনে আর মায়ের কাছে নিয়ে আসবো না। তোর জন্য যতই আমার অন্তর কাঁদুক, কখনো তোর সামনে এসে দাঁড়াবো না। সারা জীবন দুঃখের কালুচরে বসে সুখের জল ফেলে আমার পাপের প্রায়শ্চিত্ত করবো। আমি তোর থেকে প্রার্থনা করবো, ভগবান যেন তোকে সুখে রাখে মা। তোর সংসার জীবন যেন সুখে হয়, শান্তির হয় মা, আনন্দের হয় মা। সুখে থাক মা, তুই সুখে থাক। সেই ভালো। তুমি আর কখনো আমার কাছে এসো না। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই জানে তুমি মৃত। আজ সবাইকে তোমার পরিচয় দিয়ে আমি খুশির পাত্র হতে পারবো না। আপনার বাবার নাম কি বিমানন্দ ঘোষ? হ্যাঁ, কেন বলুন তো? আপনার বাবা ব্যাংকে উঠতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে অনেকটা মাথা ফেটে গিয়েছে। মা কোথায়, সে কি? আমাদের ইচারা মাথার ফেটে অনেকটা রক্ত বেরিয়েছে। সবাই তাকে নিয়ে হসপিটালে গেছে। কিন্তু কিন্তু আপনি কে? আমি ওই ব্যাংকের স্টাফ। বিমলেন্দু বাবু হসপিটালে যাওয়ার আগে আপনি এখানে আছেন আমাকে বলে গেছেন। যদি ওনাকে দেখতে চান আমার সঙ্গে তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ, লেট করবেন না, চলে আসুন, চলে আসুন। তাড়াতাড়ি চলুন। আমি সন্তানের লোকের সঙ্গে কোথায় যাচ্ছে? ওই তো, ওরা একটা গাড়িতে গিয়ে উঠলো। এ কি, গাড়িতে কমাল বসে না? সেই গাড়ির আওয়াজ তো। তাহলে কি অরুণাংশু মজুমদারের লোকেরা হ্যাঁ গাড়িটা চলে যাচ্ছে। অরুণাংশু মজুমদারের লোকেরা টনিকে নিয়ে চলে যাচ্ছে। কি হলো মনিকা? তুমি একা? টনি কোথায়? ওগো ওগো, টনিকে না বিমলেন্দু বোসের লোকেরা নিয়ে চলে গেল। মিস্টার মজুমদার? হ্যাঁ, কমালও ছিল ওদের গাড়িতে। কমল? হ্যাঁ, কমাল মিস্টার মজুমদারের লোকের হয়ে কাজ করে। আমি আজই জানতে পেরেছি। ও যদি টনির কোনো ক্ষতি করে? না, ওরা টনির কোনো ক্ষতি করবে না। মিস্টার মজুমদার কেন টনিকে নিয়ে গেছে তা আমি ভালো করে জানি। জানো, ওর কিছু জিনিসপত্র আমার কাছে আছে, তাই ওগুলো ফেরত দিলে টনিকে ছেড়ে দেবে। তবে দেরি করছো কেন? যাও, এখনই আমার টনিকে ছাড়িয়ে নিয়ে এসো। তুমি তো আমায় ভালো করে চেনো মনিকা। আমি কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করিনি আর করবো নাও কোনোদিন। তুমি টনিদা কোথায় স্যার? কোথায় কোথায় সে? চলাই, তুমি হঠাৎ ব্যাংকে একটা ফোন পেলাম, তারপর আপনাকে মিস্টার মজুমদারের সমস্ত কাগজপত্র ফিরিয়ে দিয়ে টনিকে নিয়ে আসতে বললো। ফোনটা পাওয়ার পর সোজা আমি রামুদার ওখানে চলে যাই। রামুদা বললো আপনারা এদিকে এসছেন। দেখলে তো মনিকা, আমার অনুমান কতখানি সত্য। স্যার, এখন যদি টনির কোনো ক্ষতি হয়? না, বাবা হয়ে তো আমি কোনোদিন সহ্য করবো না। মিস্টার মজুমদার শুধু আমার জীবনটাকে নষ্ট করে দেয়নি, ও অনেকগুলো জীবনের সমস্যার সৃষ্টি করেছে। তাই ওর জীবনের জবনী কাজে আমি কি করে টানবো? তুমি সেই চিন্তাই করো। আমি চললাম। কোথায় যাচ্ছ মনিকা? অরুণাংশু মজুমদারের কবল থেকে আমার টনিকে উদ্ধার করতে। ওই শয়তান বারবার দুষ্ট গ্রহের মতো আমার ক্ষতি করেছে। আজও টনির জীবনটাকে নষ্ট করে দিতে চায়। তাই আজ আর আমি ওকে ছাড়বো না। মনিকা, তোমার নীল ভাঙা ঝড়ের আহত পাখি তার সমস্ত শক্তি দিয়ে শেষ সম্বলটুকু আজ রক্ষা করবে। আপনি সকলের জীবন থেকে দুষ্ট গ্রহকে দূর করতে নারী থেকে আমি হব রণচণ্ডী। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी मातृरूपेण संस्थिता নমস্তস্যৈ 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 নমো নমঃ।
যা